Start recording. Yes. Besh. Okay. Thank you everyone. Welcome. This is probably my sixth lecture or fifth lecture on Eliot and the first lecture on T.S. Eliot's Hollow Men. Let me tell you that I have already ended Eliot's Love Song of J. Alfred Prufrock from your syllabus. I've already gave you regarding the background study of modernism. What is modernism? What are the various features and characteristics of modernism? I've discussed about them. In the third class, I've discussed about T.S. Eliot's biography, the biographical details of T.S. Eliot, and the background reading of J. Alfred Prufrock. Kon background amra Prufrock ke porbo. First World War, the theme of alienation, the desolation of the modern man, the urban atmosphere, শহর কেন্দ্রিক একটা সভ্যতা, সব মিলিয়ে এলিয়টের ল্যাঙ্গুয়েজ, এলিয়টের অ্যাটমসফিয়ার আমাদের একটা অন্য পৃথিবীতে নিয়ে যাচ্ছে। আমি অলরেডি I have shown you the famous graphic novel rendition of J. Alfred Prufrock. আমি তোমাদের অলরেডি সেটা দেখিয়েছি এবং দেখাবার সঙ্গে সঙ্গে আমি দেখিয়েছি যে কেমন ভাবে একটা আইডিয়াল রিপ্রেজেন্টেটিভ মডার্ন ম্যান হচ্ছে প্রুফ্রক, যে নিজের কথা বলতে গিয়েও বলতে পারছে না, তার যে মনের মধ্যে বাধা, তার যে মনের মধ্যে কনফ্লিক্ট, কনস্ট্যান্ট ডিলেমা অ্যান্ড কনন্ড্রাম ইনসাইড হিজ মাইন্ড, সেটাই তাকে একটা আধুনিক মানুষে, একটা আধুনিক পুরুষে পর্যবসিত করছে। এলিয়ট এই মডার্ন ম্যানের ডেসোলেশন, মডার্ন ম্যানের ক্রাইসিস, মডার্ন ম্যানের কনস্ট্যান্ট ডিলেমা, এগুলো নিয়েই সারা জীবন লেখালেখি করেছেন। দ্য হলো ম্যান এলিয়টের লেখা আর একটা বিখ্যাত পোয়েম, সেটা তার কখনোই ব্যতিক্রম নয়। ক্যান ইউ সি দ্য স্ক্রিন? তোমরা কি স্ক্রিন? Yes, sir. Yes, you can see the screen. Okay. So let us begin the study of the Hollow Men. দেখতে পাচ্ছ এলিয়টের ছবি। এলিয়ট ওয়াজ আ ব্যাংকার। খুবই কবিদেরকে যেরকম দেখতে হয়, পোয়েটদের যেরকম সাধারণত দেখতে হয়, একটু অগোছালো, একটু কেওটিক, একটু ডেসোলেটেড, এলিয়টকে তা দেখতে নয়। হি ওয়াজ আ ভেরি হ্যান্ডসাম ম্যান, হি ওয়াজ আ ব্যাংকার, হি ওয়াজ ভেরি পলিশড, সফিস্টিকেটেড, সুটেড বুটেড, সবসময় টাই পরে থাকতেন এবং হি ওয়াজ অলসো আ গ্রেট পাবলিশার। শুধুমাত্র বড় কবি নয়, বড় পাবলিশারও। ফেভার অ্যান্ড ফেভার বলে একটা বিখ্যাত পাবলিশিং যে এজেন্সি, যেখান থেকে প্রচুর বই পাবলিশ হয়, সেটা উনি এস্টাবলিশ করেছেন। ফলে এলিয়টের কিন্তু নিজের মেজাজ, এলিয়ট এজ এ পোয়েট কিন্তু ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম আদার পোয়েটস। So Hollow Men is another poem written in 1925. It is also a poem about modernist civilization. Basically, the poem is very much uncanny and dreamlike. প্রায় স্বপ্নের মধ্যে লেখা কিন্তু এই পার্টিকুলার পোয়েমটা, সেটা আমরা খানিকটা দেখলেই বুঝতে পারবো। প্রায় স্বপ্নের ন্যারেটিভের মধ্যে একটা লেখা, এপিগ্রাফ থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন জায়গাতে হলো মেন আমরা পড়লে বুঝতে পারবো। ইট ইজ ড্রিম লাইক, ইট ইজ আনক্যানি, it describes a desolated world. Desolated means dilapidated, a world full of isolation and loneliness. একাকিত্বে ভরা একটা পৃথিবীর কথা হলো মেন বলে। এক সেকেন্ড দেখি রেকর্ড হচ্ছে কিনা। ইয়েস, ইট ইজ রেকর্ডিং। A dilapidated, desolated and empty world full of defeated people. যারা হেরে যাওয়া মানুষ, যারা এই পৃথিবী থেকে রিজেক্টেড, তাদের নিয়ে এই হলো মেন লেখা। উই আর দ্য হলো মেন, উই আর দ্য স্টাফড মেন। স্টাফড মানে STUFFED, স্টাফড মানে সরি STUFFED, স্টাফড মানে এনি আইডিয়া? স্টাফ মানে ভেতরে যাদের স্টাফিংস আছে, অর্থাৎ যারা পুরোপুরি নিজেরা ভেতর থেকে যারা হলো, যারা ভেতর থেকে ফাঁপা, ভেতরে কিছু একটা তুলো বা অন্য কিছুর একটা ভেতরে স্টাফিং দিয়ে রাখা হয়, তাকে হলো বলা হয়। ধরে দেখ, তোমরা দেখবে যে অনেক সময় অনেক পুতুল, তাতে ভেতরে কোনো প্রাণ নেই, দে আর স্টাফড পিপল। সো ডল এবং অন্যান্য জিনিসকে স্টাফড জিনিস বলা হয়। সো এই ধরনের মানুষদের ভেতর ফাঁপা, এর ভেতরে হলো, হলো এমটি ডিফিটেড পিপল, তাদের হলো মেন বলা হয়।
তাদের নিয়ে কবিতা। And though the speaker describes these people as dead and the world they inhabit as the underworld. Underworld means the world that is known as the hell. নরককে জেনারেলি আন্ডারওয়ার্ল্ড বলা হয়। সেই নরকের মানুষজন তাদেরকে হলোম্যান বলছেন, তাদের নিয়ে লেখা ডেথস টুয়াইলাইট কিংডম। The poem shouldn't be read simply as a description of life after death. জীবনের পরে যে মৃত্যু সেটা নিয়ে শুধুমাত্র কবিতাটা নয়, it is also a reflection on the sorry state of the European culture after the First World War. যে ওয়ার্ল্ড ওয়ার হিউম্যান সিভিলাইজেশনকে শেষ করে দিয়েছে, যে ওয়ার্ল্ড ওয়ার একটা বিরাট বড় ইম্প্যাক্ট ফেলেছে on the human civilization, it almost abolished 1/3 of the European population. So this poem is a reflection of the sorry state of the European cultural affair after the First World War. And for the speaker of the poem, the horrors of the war have plunged Europe into a deep despair. So deep that the European culture itself is fading away into nothingness. এতটা খারাপ পরিস্থিতি যে প্রায় নাথিংনেসে, প্রায় একটা নাবাচক নেগেটিভ ডিস্ট্রাকশনের দিকে ইউরোপিয়ান কালচার ছুটে চলেছে। তার কথা এই হলোম্যানে বলা হচ্ছে। সো হলোম্যানের এটা হচ্ছে মেইন থিম। এই হচ্ছে কবিতাটার টেক্সট। তার আগে আমরা কয়েকটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড একটু জেনে নিই। বেসিক্যালি আমি আগেই বলেছি যে ইম্পর্টেন্ট থিমগুলো এই হলোম্যানের সঙ্গে যুক্ত। তার মধ্যে রয়েছে কনসার্ন অ্যাবাউট দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অফ ইউরোপ আন্ডার দ্য ট্রেটি অফ দ্য ভার্সাই বা ভার্সাইয়ের চুক্তি। কেউ জানো ভার্সাইয়ের চুক্তি কি হয়েছিল? এনিওয়ান who knows what is the treaty of the Versailles? একটা অত্যন্ত ইম্পর্টেন্ট পিস ট্রেটি, যেটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কে শেষ করেছিল, যেটা জার্মানি, বলো, ফ্রান্সের ভার্সাইতে হয়েছিল। জার্মানির সঙ্গে অন্যান্য অ্যালাইড যে সমস্ত শক্তি, অ্যালাইড শক্তি মানে কোয়ালিশন অফ দ্য ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, ইটালি, জাপান, হ্যাঁ রাইট, এবং জার্মানির উপর কিছু ভুলভাল চাপ চাপিয়ে দেওয়া হয়েছিল। অ্যাবসলিউটলি, জার্মানির উপরে একটা আনজাস্ট ট্যাক্সেশন সিস্টেম চাপানো হয়েছিল, আর্মিকে তাদের ইউজ করবে বলেছিল, তাদের উপরে খুবই অপমানজনক এই চুক্তিটা ছিল, যেটা 11ই নভেম্বর 1918 সালে সাইন করা হয়। যেটা অনেকেই বলে যে হিউম্যান সিভিলাইজেশনের অন্যতম খারাপ একটা চুক্তি, যার ফলে কিন্তু হিটলারের মতো মানুষের অভ্যুত্থান ঘটে, যার ফলে কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পসিবিলিটি, সম্ভাবনা সবই লুকিয়েছিল এই ট্রেটি অফ ভার্সাই এর মধ্যে। যার ফলেই হিটলারের মতো মানুষ শপথ নেয় যে এই অপমানের জবাব দেবে। ফলে একটা খারাপ কাজ আর একটা খারাপ কাজের দ্বারা তার উৎপত্তি হচ্ছে। ফলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে নাৎসি জার্মানি যদি কোনো খারাপ কাজ করে থাকে, অবশ্যই খারাপ কাজ করেছে, তারা যে ভয়ঙ্কর ডিস্ট্রাকশন করেছে, এই ডিস্ট্রাকশনের কিন্তু অরিজিন পয়েন্ট শুরু হচ্ছে এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে, এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের এই ট্রেটি অফ ভার্সাই থেকে। সো এই ট্রেটি অফ ভার্সাই তার যে একটা মানে খারাপ ইম্প্যাক্ট অন দ্য ইউরোপিয়ান সিভিলাইজেশন, যেটা সমস্ত ধরনের হিউম্যান রাইটসকে, হিউম্যান ডিগনিটিকে অ্যানিহিলেট করতে চাইছে, তো তার এগেনস্টে এই হলোম্যান লেখা। ইটস এ পোয়েম অ্যাবাউট হোপলেসনেস, না আশা রাখা, রিলিজিয়াস কনভার্সন। 1927 সালে এলিয়ট তখন রিলিজিয়াসলি কনভার্টেড হবে, নিজের ধর্ম পরিবর্তন করবে। এলিয়ট কোনোদিনই খুব ক্যাথলিক মাইন্ডেড ছিল না, ক্যাথলিক মাইন্ডেড হবে। এলিয়ট এরকম কবিতা লিখত, প্রুফক এবং হলোম্যানের মতো কোনোদিন ভাবেনি যে সে ধর্মীয় রীতিনীতিতে বিশ্বাস করবে। এবং দিস অ্যাকচুয়ালি দ্য পোয়েম রিফ্লেক্টস অ্যাবাউট হিজ ফেলিং ম্যারেজ উইথ ভিভিয়ান হাইউড। ভিভিয়ান হাইউডের সঙ্গে তার যে ব্যর্থ বিয়ে, তার যে ফেলড ম্যারেজ, তার রিফ্লেকশনও এই কবিতার মধ্যে আছে। এলিয়টস নিউ ইয়র্ক টাইমস এটাকে বলেছে one of the probably most quoted lines of the early 20th century poet writing in English. এলিয়টকে সব থেকে বেশি লোকজন কোট করতো। এই 20th century is one of the greatest quoted poet হচ্ছেন টি.এস. এলিয়ট। সো আমরা এই পার্টিকুলার পোয়েমের কনটেক্সটে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এলিয়টস ক্যারেক্টার্স অফ দিস পার্টিকুলার পোয়েম, অর জেনারেলি এলিয়টস ক্যারেক্টার্স অফেন আন্ডারগো আ জার্নি। এক ধরনের জার্নির মধ্যে এলিয়টের ক্যারেক্টারটা যায়। জার্নি মানে এক ধরনের যাত্রা, সেটা ফিজিক্যাল হতে পারে, স্পিরিচুয়াল হতে পারে। ইন দ্য হলোম্যান সিমস টু ফলো
the otherworldly journey of the spiritually dead. যেটা স্পিরিচুয়ালি আধ্যাত্মিকভাবে মারা গেছে তাদের যে নরকে যাওয়ার যে গল্প এখানে ইমাজিন করা হচ্ছে কয়েকজন মানুষ মডার্ন সিভিলাইজেশনের নরকে গিয়ে পৌঁছেছে। তো সেই এই কয়েকজন নরক যন্ত্রণা ভোগ করা স্পিরিচুয়ালি ডেড হলো এমটি পিপল অ্যাজ এ তারা এখানে কনফেস করছে। পুরো পোয়েমটাই ইমাজিনারি, একটি ইমাজিনারি কনফেশন অফ দ্য হলো মেন, অফ দ্য ডেড মেন হু হ্যাভ রিচড ইনটু হেল, যারা এই দান্তের যে ইনফার্নো, দান্তের যে দান্তে ডেসক্রাইবড হেল সেখানে গিয়ে পৌঁছেছে। and these hollow men have the realization and humility and acknowledgement of their guilt and their status as broken lost soul. ভেঙে যাওয়া হেরে যাওয়া পৃথিবীর মানুষের কথা রিয়েলাইজ করছে। সেই রিয়েলাইজেশন কনফেশনের আকারে এলিয়েট আমাদের বলছে। এই যে পোয়েম শুরু হচ্ছে, উই আর দ্য হলো মেন, উই আর দ্য স্টাফড মেন leaning together, head piece filled with straw. straw মানে কি? খড়। আমাদের মাথার মধ্যে হেড পিস, আমাদের মাথার মধ্যে খড় রয়েছে। অনেকেই বলে আমরা যে মডার্ন সিভিলাইজেশনে বিভিন্ন দোকান টোকানে গেলে যখন দেখতে পাই যে বিভিন্ন অল্টার পিস শোকেসের মধ্যে রাখা আছে, সাজিয়ে গুছিয়ে রাখা জামা কাপড় পরে থাকা যে জিনিসগুলো, সেগুলোর এক্সাক্ট টার্ম কি বলে? ম্যানিকুইন, তাই তো? কি বলে, কারো ধারণা আছে? ম্যানিকুইন, ম্যানিকুইন। Yes. This is mannequin. তোমরা দেখেছো নিশ্চয়ই দোকানে। তোমরা কি আমার দেখতে পাচ্ছ? প্রেজেন্ট স্ক্রিনে দেখতে পাচ্ছ তো? ইয়েস, হ্যালো, দেখতে পাচ্ছ তো? তো এই যে ম্যানিকুইন থেকে, ম্যানিকুইন মানে কি? ম্যানিকুইন মানে একটা স্টাফড ডল ইউজড বাই দ্য আর্টিস্ট, টেলার্স এন্ড ড্রেস মেকার্স। বিভিন্ন জায়গায় ক্লোদিং ফিট করার জন্য যেটা তৈরি করা হয় তাকে বলা হয় ম্যানিকুইন। মাথায় রাখো। তো এই ম্যানিকুইনের আইডিয়া থেকে কিন্তু এলিয়েটের মাথায় প্রথম এই হলোমেনের কনসেপশনটা মাথায় আসে, যে উই আর দ্য হলোমেন। আমাদের ভেতরটা ফাঁকা, আমাদের কোনো নিজস্ব বক্তব্য নেই। এটা আধুনিক মানুষের একটা রিপ্রেজেন্টেটিভ, আসলে আধুনিক মানুষের কথাই এলিয়েট বলছেন এই হলোমেনের মধ্যে দিয়ে, যে উই আর দ্য স্টাফড মেন লিনিং টুগেদার। আমরা একসঙ্গে এক জায়গায়, যেরকম ভাবে সবাই একদিকে গেলে আমরা যেভাবে যাই একদিকে, আমরাও মানে জনগণের যেরকম নীতি হচ্ছে সবাই যা কথা বলবে আমিও একই কথা বলবো, এরাও তাই। লিনিং টুগেদার, হেডপিস আমাদের মাথার মধ্যে ফিল্ড উইথ স্ট্র, প্রায় খড় রয়েছে। তো এই হলোমেনদের কথা, যারা স্পিরিচুয়ালি ডেড, দোজ হু আর ব্রোকেন, দোজ হু আর লস্ট, তারা অ্যাকনলেজ করছে। সো দ্য হলোমেন ফেল টু ট্রান্সফর্ম দেয়ার মোশনস ইনটু অ্যাকশনস। আমরা দেখতে পাবো এই পার্টিকুলার পোয়েম জুড়ে হলোমেনরা নিজেদের কথা বলবে যে তারা দেয়ার ফলস দ্য শ্যাডো বিটুইন দেয়ার ওয়ার্ডস অ্যান্ড দেয়ার অ্যাকশনস। তারা যে কথাগুলো বলে সে কাজগুলো তারা করতে পারে না, তারা কনস্ট্যান্টলি ব্যর্থ হয়। মোশনস অ্যান্ড অ্যাকশনস, কনসেপশন টু ক্রিয়েশন, কনসেপ্ট করতে, কনসিভ করতে পারে, মাথার মধ্যে আসে, কিন্তু কাজে লাগাতে পারে না। তোমাদের মতো ভাবে সিজিপিএ 8.5 পাবো, কিন্তু পায় না। এবারে পেতে হবে, সেই চেষ্টা করতে হবে। দাদা দিদিরা বেশ ভালোই রেজাল্ট করেছে, 7.25, 7.5 থেকে 8.5, 9 হতো, অল্পের জন্য 9 হয়নি। তো যাকে সো তোমাদের যে জিনিসটা বলে রাখি সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা কিন্তু ডিসেম্বর মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা অনেকেই যে বলছো স্যার কলেজ খুলে গেলে ভালো হয়, সেটা এই কারণেই ভালো হয় না, কারণ যদি ডিসেম্বরে কলেজ খুলে যায় তাহলে তোমাদের পরীক্ষা কলেজে বসে হবে। হ্যাঁ, তো সেই জন্যই যাতে ওপেন অনলাইন বুক হয় তার চেষ্টাই করা হচ্ছে। বর্ধমান ইউনিভার্সিটিতে সেটাই বলা হয়েছে, যদি ওপেন অনলাইন বুক হয় তো সেক্ষেত্রে এটা হবে তোমাদেরকে, মানে তোমরা বাড়িতে বসে দেবে পরীক্ষা যেরকম দাদিদের মতো, তারপরে কলেজে আসবে। তো সেই চেষ্টাই করা হচ্ছে। দেখা যাক অন্তত একটা সেমিস্টার, অন্তত 4th সেমিস্টারের পরীক্ষাটা তোমরা ওপেন বুকে দাও, না হলে তোমাদের বিপত্তি রয়েছে। 2টো সেমিস্টার কলেজে এক্সাম হলে একটা বেঞ্চের পরপর না এরকম কিছু বসাবে না, এরকম সোশ্যাল ডিস্টেন্স সবসময় যে মেনটেন করতে পারবে তা নয়, আবার করতেও পারে একটা বেঞ্চের ফাঁকা রাখবে, রেখে তার পরের বেঞ্চে বসাতে পারে। হয়তো ইভ্যালুয়েশন আমরাই করবো। বলো।
বলছি যে আমাদের ওপেন বুক যদি এক্সাম না নিয়ে কোনো অ্যাসাইনমেন্ট দিয়ে ফোর্থ সেমিস্টারটা হয় তাহলে বেশি ভালো হয় না? সেটা তো ভালো হয়, কিন্তু সেটা বর্ধমান ইউনিভার্সিটি করবে না, কোয়েশ্চেন দিয়েই করবে। অ্যাসাইনমেন্ট কেবলমাত্র এমন ইউনিভার্সিটি যারা ইউনিটারি ইউনিভার্সিটি, যারা যাদবপুরের মতো বড় ইউনিভার্সিটি যেখানে স্টুডেন্ট সংখ্যা খুবই কম, তারা করে। কিন্তু বর্ধমান সম্ভবত হ্যাঁ তারা করে অ্যাসাইনমেন্ট, যাদবপুর যেমন অ্যাসাইনমেন্ট করছে, কিন্তু বর্ধমানে এক্সামিনেশনই হবে। তোমরা খালি এটাই প্রার্থনা করো যেন ওপেন বুক এক্সামিনেশনটা হয়, তাহলে তোমাদের অ্যাটলিস্ট একটা সেমিস্টার, দুটো সেমিস্টার ওপেন বুক হলে তো খুবই ভালো, কিন্তু অতটা ভাগ্যে নেই তোমাদের মনে হচ্ছে। একটা সেমিস্টার যদি ওপেন বুক হয় তাহলে নাম্বারটা মোটামুটি ব্যালেন্সড হয়ে যাবে। স্যার একটা কথা বলবো? হ্যাঁ প্লিজ বলো। স্যার বলছি কেইনিউতে কিন্তু দুটো সেমিস্টারই মানে ওপেন বুক টেস্ট হয়েছে। দুটো সেমিস্টার মানে কোন কোন সেমিস্টার? স্যার থার্ড হয়েছে আর ফোর্থ হয়েছে। ও তাই 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 হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে তো হলে খুবই ভালো হয়। আমার একজন ফ্রেন্ড জিওগ্রাফি সিতে আছে, তো বললো হ্যাঁ ওরা তো এক্সামিনেশনটা করে ফেলেছে, আমাদের তো এক্সামিনেশনটা করতে দেরি হচ্ছে, এটাই হচ্ছে মুশকিল। আর ওদের রেজাল্টও বেরিয়ে গেছে। এক্সামিনেশনটা তাড়াতাড়ি করে ফেলতে হবে। এক্সামিনেশনটা যত দেরি করবে, ধরা যাক মানে তোমরা বসে আছো ইউনিভার্সিটিতে বসে আছে, জানুয়ারি মাস অবধি বসে থাকলে তো কলেজ খুলে যাবে, আর কলেজ একবার খুলে গেলে তো এক্সামিনেশন প্রপারলি এক্সামিনেশন হবে। মানে যদি আমি ধরেও নিই যে ইউনিভার্সিটি তাড়াতাড়ি পরীক্ষা করার জন্য বলে যে কলেজের মধ্যেই পরীক্ষা হবে, আমরাই খাতা দেখবো, কিন্তু তোমাদেরকে এসে পরীক্ষার হলে বসে পরীক্ষা দিতে হবে। কিন্তু পরীক্ষা হলে বসে দিলেও ঠিক আছে, কিন্তু আমাদের ডিপার্টমেন্টে দেবো, অন্য ডিপার্টমেন্টে হলে না স্যার। না ওটা হবে না, অন্য ডিপার্টমেন্টই হবে, তো সিট পড়বে প্রপারলি। না স্যার ওপেন বুকই ভালো, অনলাইন এক্সামে ভালো, দরকার নেই কলেজ যাব না। আচ্ছা অ্যাসাইনমেন্ট দিলে কিন্তু কি হবে বলুন তো, আগে মানে এক্সামের রেজাল্টের সাথে এভারেজ করা হবে, ওর থেকে ওপেন বুক টেস্টে ভালো হয়। হ্যাঁ 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 ওপেন বুক টেস্টই হয়তো হবে, ওপেন বুক টেস্টই হবে হয়তো। ফলে ওপেন বুক টেস্টটাই আমি চাইছি হোক, অন্তত একটা সেমিস্টার হোক, বা দেখা যাক, সেরকমই কথাবার্তা চলছে। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। যাই হোক তোমাদের বলে রাখলাম, গেট প্রিপেয়ার্ড ফর দ্য ওপেন বুক টেস্ট। ওপেন বুক টেস্টের প্রিপারেশনের জন্য কি কি করতে হবে আমি ইউনিভার্সিটি ডিক্লারেশন হলে আবার পরে বলে দেবো, তোমাদের আলাদা করে ক্লাস দেবো, যেরকম ওদের নিয়েছিলাম সব ডেমো টেমো দিয়ে দেবো। খালি কয়েকটা জিনিস একটু মাথায় রেখো এখন থেকে প্রিপারেশনের জন্য। 1 নম্বর, যে ফোর্থ সেমিস্টারের বিভিন্ন ধরনের মেটেরিয়াল তোমরা অলরেডি পেয়েছো সেগুলোকে ফাইলিং আপ করো, প্রপারলি ফাইলে করে রেখে দাও যে এখানে এই কন্টেন্টে রয়েছে। একটা মাস্টার ইন্ডেক্স তৈরি করো, একটা A4 শিটে সমস্ত পরপর 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 করে লিস্ট করো যে কোন কোন কোয়েশ্চেন কোন কোন ফাইলে রয়েছে। সিসি 10 এর কি আছে, সিসি 12 বা সিসি 13, হ্যাঁ না এবারে তার আগে সিসি 7 8 9 8 9 10, এইটার কোথায় কোথায় কোন কোন আনসার কোথায় কি কি আছে, একটা মাস্টার ইন্ডেক্স তৈরি করে রেডি করো। কারণ ওপেন বুক এক্সামিনেশন ইজ অল অ্যাবাউট ম্যানেজিং ইয়োর রিসোর্সেস। কি বললাম? ওপেন বুক এক্সামিনেশন ইজ অল অ্যাবাউট ম্যানেজিং ইয়োর রিসোর্সেস। তোমার যে রিসোর্স অলরেডি রয়েছে, আমিও না মেটেরিয়াল আরো দেবো, আমি অলরেডি ফিল্ম স্টাডিজের মেটেরিয়াল দিয়েছি, আরো দেবো, সেই জিনিসগুলোকে প্রপারলি ঠিক জায়গায় রাখা এবং ঠিক সময়ে পরীক্ষার সময়ের মধ্যে প্রপার টাইম ম্যানেজমেন্টের থ্রু দিয়ে সেটা শেষ করে স্ক্যান করে পাঠিয়ে দেওয়া নির্দিষ্ট ইমেল আইডিতে। তোমরা অনেকটাই টেকনোলজিক্যালি ইকুইপড, ইনফ্যাক্ট তোমরা 6 সেমিস্টারের থেকে অত বেটার টেকনোলজিক্যালি আমার যেটা মনে হয়, তাহলে তোমরা সেগুলো পারবে। কিন্তু এই রিসোর্সটাকে ম্যানেজ করাটাই হচ্ছে ওপেন বুক এক্সামিনেশনের বিরাট বড় নার্ভের পুরোটা কাজ। আর ওপেন বুক এক্সামিনেশনে কোয়েশ্চেন অনেক সময় একটু অল্প হলেও টাফ আসতে পারে, ফলে ঘুরিয়ে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনটা পাল্টে দেওয়া, এইগুলো আগে থেকে রেডি করে রাখতে। ফলে পরীক্ষা হচ্ছে এটুকু শিওর, হয়তো ডিসেম্বরেই পরীক্ষা হচ্ছে এটুকু মোটামুটি শিওর, ঠিক আছে বলে রাখলাম। আগে বলবে না স্যার বলেনি, ডিসেম্বরে ফোর্থ সেমিস্টারে পরীক্ষা হওয়ার সম্ভাবনা 98%। কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে, ওপেন বুক হবে নাকি কলেজে হবে সেটা ইউনিভার্সিটি বলবে, কিন্তু আপাতত যেটা করো নিজেদের রিসোর্সগুলোকে ম্যানেজ করো। ওপেন বুক হওয়ারই সম্ভাবনা বেশি, রিসোর্সগুলোকে ম্যানেজ করতে আরম্ভ করো। যে ধুলো জমে গেছে ফোর্থ সেমিস্টারের বইয়ের মধ্যে, সেই ধুলোগুলো সরাও। মাথায় রাখতে হবে যে তোমরা ব্যাক টু ব্যাক দুটো সেমিস্টারের এক্সামিনেশন দেবে, ফোর্থ এবং ফিফথ সেমিস্টার। ফিফথ সেমিস্টারের মানে এরকম যেরকম পড়া চলতে চলতেই ফোর্থ সেমিস্টারের জন্য রেডি হয়ে যাও, কারণ তোমাদের হয়তো ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হবে ডিসেম্বরে, ফিফথ সেমিস্টারের জানুয়ারিতে, খুবই সম্ভাবনা। কারণ তো ইউনিভার্সিটিকে 5টা সেমিস্টারের পরীক্ষা নিতে হবে রে। প্রথমে তোমাদের পরীক্ষা নিতে হবে, 4th সেমিস্টার 5th সেমিস্টার, তারপরে বাচ্চাদের পরীক্ষা নিতে হবে 3rd সেমিস্টার,
ফোর্থ সেমিস্টার, সরি সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার ওদের, তারপরে ফার্স্ট সেমিস্টার নেবে, ঠিক আছে? ফলে অনেকগুলো সেমিস্টারের পর পর পরীক্ষা চলবে। অন্তত এই চারটে সেমিস্টারের মধ্যে অন্তত আমি চাইছি যে 2টো ওপেন বুক এক্সামিনেশন হোক, তাহলে যেটা হবে তাড়াতাড়ি রেজাল্টটা বের করে দেওয়া যাবে, যেরকম এবারে হলো, হুট করে বেরিয়ে গেল। কিন্তু তা না হয় যদি কলেজে পরীক্ষা হয় তাহলেই বিভিন্ন সমস্যার সূত্রপাত হবে। তো দেখা যাক সেটা, কিন্তু নিজেরা রেডি হতে আরম্ভ করো। ক্লিয়ার? স্যার বলছিলাম জানুয়ারিতে পরীক্ষা হলে ওপেন বুক টেস্ট হবে না? দেখো ডিসেম্বরে একটা পরীক্ষা যদি হয়ে যায়, জানুয়ারিতে যদি আর একটা পরীক্ষা হয়, তাহলে ওপেন বুক টেস্ট নাও হতে পারে। কিন্তু এখন থেকে প্রেডিক্ট করা খুব মুশকিল, মানে কেউই বলতে পারবে না, মানে ভাইস চ্যান্সেলরকে জিজ্ঞেস করলেও বলতে পারবে না, কারণ পরিস্থিতির উপর ডিপেন্ড করছে, পুরোটাই সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আমরাও চাইছি যে তাড়াতাড়ি অন্তত একটা ওপেন বুক এক্সামিনেশন করে নিতে, তাহলে এটা করবে তোমাদের অ্যাভারেজটা প্রপারলি থাকবে। কারণ বাড়িতে বসে পরীক্ষার অ্যাভারেজেই মার্কস ওঠে 7.5, তোমরা আরো বেশি হয়তো পাবে, অনেকেই হয়তো 8 পাবে, আমি আন্দাজে বলছি একেবারেই। কিন্তু আমি চাইছি যেটা মানে পুরোটাই মানে মানে আমরা মানে আমার ব্যক্তিগত মতামত এটা, যে এটা পুরোটাই ওপেন বুক টেস্টটা যাতে অন্তত একটা সেমিস্টারের ওপেন বুক টেস্ট হোক, না হলে নাম্বারটা বাড়বে না। বুঝেছো? সো জানুয়ারিতে এক্সামটা একটু টাফ হয়ে গেল, হতে পারে, খুবই হওয়ার সম্ভাবনা আমি বলে রাখছি। ডিসেম্বরে ফোর্থ সেমিস্টার, জানুয়ারিতে ফিফথ সেমিস্টার, গেট রেডি। খুব দেরি হলে, ভাগ্য ভালো থাকলে ফেব্রুয়ারি ফার্স্ট উইক, তার আগে কখনোই হবে, তার পরে কখনোই হবে না। কারণ তুমি মাথায় রাখো তোমাকে তো 6 সেমিস্টার দিতে হবে, ওই তো সেমিস্টার ক্লকটাকে তো ইউনিভার্সিটিকে মেনটেন করতে হবে, চালাতে হবে তো। কারণ অলরেডি ফার্স্ট সেমিস্টার ইজ লেট বাই 5 months or 6 months। ফার্স্ট সেমিস্টারে কোনো ক্লাস তো শুরু হয়নি, এখনো সরকার নির্দেশই দেয়নি, অ্যাডমিশন প্রসিডিউরই কমপ্লিট হয়নি। আমরা যদিও আস্তে আস্তে কালকে থেকে ওরিয়েন্টেশন শুরু করেছি, কিন্তু ফার্স্ট সেমিস্টারের তো এখনো বিষয়টা শুরু হয়নি। ফলে তোমাদের অন্তত তোমরা যদি ফেব্রুয়ারির মধ্যে তোমাদের যদি পরীক্ষা না হয় জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে, তাহলে নেক্সট সেমিস্টারে তোমরা 6 সেমিস্টারের পরীক্ষা তোমাদের জুনের মধ্যে শেষ করবে কেমন করে? অলরেডি এবারে এম এর এখনো মানে অ্যাডমিশনে শুরু হয়নি, শুরু হতে ডিসেম্বর হয়ে যাবে। তো ইউনিভার্সিটিতে আবার নর্মাল সিস্টেমে ফেরত আসতে হবে। ফলে ইউনিভার্সিটি ন্যাচারালি চাইবে ব্যাক টু ব্যাক 2টো সেমিস্টারের পরীক্ষা, ব্যাক টু ব্যাক, মানে ফোর্থ হবে ফিফথ হবে। একটা বাড়িতে হলো একটা কলেজ হতে পারে, আবার দুটোই বাড়িতে হতে পারে, দুটো কলেজ হতে পারে, কিন্তু দুটো কলেজে হওয়ার সম্ভাবনাটা কম। যদি ডিসেম্বরে কলেজ না খোলে তাহলে দুটো, একটা বাড়িতে হবে একটা হয়তো কলেজে হবে। কিন্তু এই হচ্ছে মোটামুটি প্রেডিকশন, আমি যা মোটামুটি বুঝতে পারছি। তোমাদেরকে বললাম ফোর্থ সেমিস্টারের জিনিসপত্রগুলো এক জায়গায় করো, তারপরে বাকি অ্যাডভাইসগুলো টাইম টু টাইম আমি দিতে থাকবো যে কি করতে হবে না করতে হবে। স্যার বলছিলাম কলেজে হলে কি খাতা আপনারাই দেখবেন তো? হ্যাঁ, কলেজে হলে তো আমরাই খাতা দেখবো। ঠিক আছে, তাহলে ঠিক আছে। তো না সেটা ঠিক আছে, কিন্তু তাও মানে মানে কলেজে বসে পরীক্ষা দেওয়া মানে কিন্তু তোমাকে প্রিপারেশন নিয়ে আসতে হবে, ঠিক আছে? মানে ডু মানে মাইন্ড ইট। আমি রেকর্ডিং হয়তো মানে বলতে পারছি না, কিন্তু কলেজে পরীক্ষা মানে তোমাকে কমপ্লিটলি প্রিপারেশন নিয়ে আসতে হবে, ঠিক আছে? আমি পরে সেটা নিয়ে ডিসকাস করছি। আগে আমি লেট মি অ্যাট ফার্স্ট ফিনিশ দ্য হলোম্যান অ্যান্ড দেন আই উইল কাম ব্যাক টু ইট। সো দ্য হলোম্যান অ্যাকচুয়ালি বেসিক্যালি দোজ হলো ডিকেড পিপল যারা নিজেদের চিন্তা ভাবনাকে কাজকর্মে ট্রান্সফর্ম করতে পারে না, ডিজায়ার টু ফুলফিলমেন্টে ট্রান্সফর্ম করতে পারে না। So this awareness of split between thought and action, coupled with their awareness of death's various kingdoms, an acute diagnosis of their hollowness, তারা বুঝতে পারে তাদের ভিতরটা completely ফাঁপা বা ফাঁকা, and this realization makes it hard for them to go forward and break through their spiritual sterility. ভিতরটা যে একেবারেই স্পিরিচুয়ালি স্টেরাইল হয়ে গেছে সেটা তারা পরিষ্কারভাবে বুঝতে পারে। And as the poem and their journey ends, they see the horror. যেরকম হার্ট অফ ডার্কনেস, যার কথা আমি একটু পরে বলবো, বিখ্যাত উপন্যাস, কার লেখা? হার্ট অফ ডার্কনেস কার লেখা? জোসেফ কনরাডের লেখা বিখ্যাত উপন্যাস। সেখানে ক্যারেক্টার ছিল তার নাম মিস্টার ক্রুজ। সেই মিস্টার ক্রুজ কঙ্গের জঙ্গলের মধ্যে গিয়েছিল, একজন বিরাট বড় বেলজিয়ান কঙ্গোতে গিয়েছিল একজন ব্রিটিশ কলোনিয়াল অফিসার।
এবং সেখানে গিয়ে সে নিজেকে ডিসকভার করে যে সে তাদের মধ্যে প্রায় ডেমিগড হয়ে গেছে, সেই কঙ্গোর মানুষদের মধ্যে ভগবানে পরিণত হয়েছে এবং সে সেই কঙ্গোর মানুষদেরকে এক্সপ্লয়েট করছে। তার জীবন শেষ হয় এই বিখ্যাত কথা দিয়ে, দ্য হরার, দ্য হরার। জীবনের সবথেকে খারাপ দিকটা দেখতে পেয়েছে এবং মার্লো বলে একটা ক্যারেক্টার আছে যে এই হরার দ্য হরারটাকে বলতে শুনেছিল। এই হরার দ্য হরার দিয়ে শুরু হচ্ছে এই কবিতা। এই কবিতার এপিগ্রাফে রয়েছে দ্য হরার, দ্য হরার, মিস্টার ক্রুজ হি ডেড। এই কথাটা একজন আফ্রিকান কঙ্গোর একজন স্লেভ এসে ইনফর্ম করছে, বলছে মিস্টার ক্রুজ মারা গেছে। মিস্টার ক্রুজের মারা যাওয়া প্রায় ইউরোপিয়ান সিভিলাইজেশনের মারা যাওয়ার সমান। কারণ এই বিখ্যাত উপন্যাসে কনরাড বলছে the entire Europe contributed in the making of ক্রুজ। ওটা ইউরোপ ক্রুজের তৈরিতে সাহায্য করেছে, মানে এত সফিস্টিকেটেড মানুষ হচ্ছে মিস্টার ক্রুজ। তো সে এরকম যে ভয়ঙ্কর একটা এক্সপ্লয়টেশনে জড়িয়ে পড়বে কেউ কোনোদিন ভাবতেও পারেনি। এবং এখানে এই মিস্টার ক্রুজের অ্যালিউশন দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ আমরা এই আধুনিক সভ্যতার মানুষেরা প্রত্যেকেই এই মিস্টার ক্রুজের মতো হলো। বাইরে হয়তো ইউরোপিয়ান সিভিলাইজেশনের পরত রয়েছে, বাইরে হয়তো অত্যন্ত সফিস্টিকেটেড মানুষ আমরা, কিন্তু ভিতরটা আমাদের কালো। আমরা সবসময় আমাদের প্রাইমরিয়াল ডিজায়ারকে ম্যানিফেস্ট করতে চাই, আমরা মানুষকে এক্সপ্লয়েট করতে চাই। পেনি ফর দ্য ওল্ড গাই আর একটা অ্যালিউশন। কার অ্যালিউশন কেউ বলতে পারবে? ওল্ড গাই, GUI, কার অ্যালিউশন বলতে পারবে? কেউ বলতে পারবে? GUI অ্যালিউশন কার? পারবে না? আচ্ছা বেশ, আমাদের আচ্ছা আচ্ছা হ্যাঁ। সো পেনি ফর দ্য ওল্ড গাই। গাই ইজ বেসিক্যালি গাই ফক্স। কে গাই ফক্স কারোর মনে আছে? এনিওয়ান? গাই ফক্স? সৃজনী আগে ক্লাসে নেই না? সৃজনী মানে ছিল, হয়তো কোনো কারণে টেকনিক্যাল প্রবলেমের ফলে বেরিয়ে গেছে সৃজনী। হ্যাঁ, তো বেসিক্যালি গাই ফক্স was basically a person who tried to blew up the entire parliament. তোমরা এর কথা পোর্টারে পড়েছো, পোর্টার সিন ম্যাকবেথে, সেখানে এই গাইয়ের কথা পড়েছো, গাই ফক্সের কথা পড়েছো। সে তার হেলে যাওয়ার এক্সপিরিয়েন্সের কথা বলছে। তো এই পার্লামেন্টটাকে 5 নভেম্বর 1605 পার্লামেন্টটাকে উড়িয়ে দিতে গিয়েছিল, কিন্তু আলটিমেটলি ওড়াতে পারেনি, সেজন্য সে ধরা পড়ে গিয়েছিল। তো তাই ইংল্যান্ডে প্রত্যেক বছর এই গাই ফক্স ডে সেলিব্রেটেড হয়, যেখানে তারা এই গাইয়ের একটা মূর্তি তৈরি করে, একটা এফিগি তৈরি করে। এফিগি মানে EFFIGY। এফিগি মানে কি? কুশপুত্তলিকা। কুশপুত্তলিকা তৈরি করে বনফায়ার দিয়ে, ফায়ার ওয়ার্ক দিয়ে পোড়ায় এই এফিগি ক্রিয়েশনের মাধ্যমে। এবং এই পেনি ফর দ্য ওল্ড গাই, এবং একটা করে টাকা ছড়ে এই গাই ফক্সের নাম অনুযায়ী, যে ভাগ্যিস আমাদের পার্লামেন্টকে গাই ফক্স ওড়াতে পারেনি, ধ্বংস করে ফেলতে পারেনি। সো ডেমোক্রেসি, পার্লামেন্ট, সেই দিনকে সেলিব্রেট করা হয় ওই পার্টিকুলার দিনে। ওই দিনটা কোন দিন না? 5th of November 1605। এখন প্রায় 400 বছর পেরিয়ে গেছে, 415 বছর অতিক্রান্ত, 1605 থেকে 2020। তো ওই দিনটাকে সেলিব্রেট করে। সো এই দুটো লাইন দিয়ে হলো মানুষ, একদিকে মিস্টার ক্রুজ আর একদিকে গাই ফক্স, এই দুটো মানুষের অ্যালিউশন দিয়ে শুরু হচ্ছে দ্য হলো মেন। সো বুঝতে পারছো? এবং বারবার আমরা এই কবিতার মধ্যে দেখতে পাবো কবি এই শব্দটা ব্যবহার করেছে, দ্য ওয়ার্ল্ড এন্ডস নট উইথ আ ব্যাং বাট উইথ আ হুইম্পার। আমরা জানি আমাদের পৃথিবীটা শুরু হয়েছিল বিগ ব্যাং দিয়ে, একটা বিরাট বড় বিস্ফোরণ। সো পৃথিবীটা দুম করে নয়, হুইম্পার মানে ফুস করে শেষ হয়ে গেল। তাহলে পৃথিবী শেষ হওয়ার সময় কোনো শব্দ হবে না। এটাই এলিয়ট এই কবিতার মধ্যে দিয়ে বলতে চেয়েছেন। সো এই দুটো অ্যালিউশন, ওয়ান টু মিস্টার ক্রুজ দ্য ইউরোপিয়ান ম্যান, যেখানে গোটাই ইউরোপিয়ান সিভিলাইজেশন কন্ট্রিবিউট করেছে মিস্টার ক্রুজের তৈরি হওয়াতে, কিন্তু আলটিমেটলি সে একজন খারাপ মানুষে পরিণত হয়েছিল। এবং কনরাডের এই ক্যারেক্টার এবং গাই ফক্স, যে একজন বিখ্যাত
ইংলিশ আর্সনিস্ট, যে ইংলিশ হাউস অফ পার্লামেন্টকে উড়ে দিতে গেছিল এবং তার এফিকি আমরা প্রত্যেক বছর পড়াই, ইংল্যান্ডের লোকেরা পড়ায়। তো তার এই অ্যালিউশন দিয়ে হলোম্যান শুরু করছে। সো এই যে এই মানুষরা, মিস্টার ক্রুজ বলো, গাই ফক্স বলো, এরা কোথায় গেছে? এরা প্রত্যেকেই গেছে হেলে, আন্ডারওয়ার্ল্ডে, দান্তের বর্ণিত ইনফার্নোতে। অ্যাজ ইফ এই ইনফার্নোতে গিয়ে পৌঁছেছেন টিএস এলিয়ট এবং তাদের সঙ্গে কনভারসেশন করে তিনি কবিতা লিখছেন মিস্টার ক্রুজ এবং গাই ফক্সের মতো মানুষের সঙ্গে। সো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং ওটা পৃথিবীর ধ্বংসপ্রাপ্ত পৃথিবীতে একটা মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে, সেই অ্যাটমসফিয়ারকে রিক্রিয়েট করার চেষ্টা করেছেন এলিয়ট। সো এলিয়ট ডেসক্রাইবস how we the living wish to be seen by those who have crossed with direct eyes, not as lost violent souls but only as the hollow men, the stuffed men. এই hollow men এবং stuffed men যারা ফাঁপা এমটি মানুষ, যারা নরকের নদী পেরিয়ে গেছে, সেই নরকে তারা আমাদের কেমন ভাবে দেখছে, সেই জিনিসটা এই বিখ্যাত কবিতার মধ্যে তিনি বলতে চেষ্টা করেছেন। So the poet describes the figures gathered on this beach of the Tumid river. Tumid মানে কি বলতে পারবে? What is Tumid? What is Tumid? কেউ বলতে পারবে? Tumid means swollen, মানে ফুলে যাওয়া, engorged or tumified, মানে যেখানে যে রিভারের মধ্যে মৃতদেহ ফুলে পড়ে থাকে। সো হেলের একটা নদী আছে, নদীটার নামটা আমি ভুলে যাচ্ছি, তো সেই নদীর কথা এখানে রেফার করছে, যারা এই হেলের নদীটাকে ক্রস করেছে, those who have crossed this Tumid river। এবং এই যেটা দান্তের ইনফার্নোতে বলা আছে, ফার্স্ট সার্কেল অফ হেলে যাওয়ার সময় এই নদীটাকে ক্রস করতে হয়, সেই নদীটাকে ক্রস করে যেতে হয়। তো সেই মানুষজনের কথা এই পার্টিকুলার পোয়েমে এলিয়ট বলার চেষ্টা করেছে। সো এই হচ্ছে এলিয়টের দ্য হলোম্যানের মেন যে থিম। মোটামুটি বোঝা গেল এলিয়টের হলোম্যানের থিম? তোমরা বুঝতে পেরেছো মোটামুটি যা বলেছি? হ্যাঁ স্যার। বেশ, তো এই ফাঁপা এমটি হলো মডার্ন সিভিলাইজেশনের মানুষজনকে নিয়ে এই কবিতা, আমরা এবার কবিতার মোটামুটি টেক্সটের মধ্যে যাবার চেষ্টা করব। যাই, মোটামুটি নেক্সট দিনের মধ্যে কবিতাটা শেষ করে ফেলতে পারবো আশা করছি। সো let us deep delve into the poem. আমি কবিতার অলরেডি দুটো এপিগ্রাফ মানে যে কোনো কবিতার বিগিনিং পার্টে যদি কোনো সময় অন্য কোনো টেক্সটের অ্যালিউশন থাকে বা এই কবিতার থিমটাকে এস্টাবলিশ করার জন্য বা সাবস্ট্যান্সিয়েট করার জন্য, if a poet takes recourse to the help of the other literary text, then it is known as this kind of allusion is known as epigraph. Okay, so we are the hollow men, we are the stuffed men, leaning together, headpiece filled with straw. নরকের মানুষজন বলছে we are the hollow men, আমরা ফাঁপা মানুষ, we are the stuffed men. stuffed মানে ভেতরটা ফাঁপা, ভেতরে স্টাফিং রয়েছে, মানে কিছু কোনো পদার্থ দিয়ে ভেতরে স্টাফড করা আছে। আমি অলরেডি ম্যানিকুইনের এক্সাম্পল দিচ্ছিলাম, স্টাফড পিপল, ভেতরের মধ্যে প্রাণ নেই, ডামি পিপল, লে ফিগার্স, যাদেরকে ড্রেস পরিয়ে রেখে দেওয়া হয় কিন্তু ভেতরে কোনো অ্যানিমেটেড পদার্থ থাকে না। লিনিং টুগেদার, একসঙ্গে সবাই, হেড পিস ফিল্ড উইথ স্ট্র, মাথার মধ্যে যেন খড় ভরা আছে, কমপ্লিটলি এমটি। Alas, our dried voices, when we whisper together, are quiet and meaningless. আমাদের যে গলা, these voices are basically dried voices. When we whisper together, আমরা যখন একে অপরের সঙ্গে কথা বলি, are quiet and meaningless. যে কথাগুলো বলি তার কোনো মানে থাকে না, completely meaningless. এই হলোম্যানরা বলছে আমাদের কথা কোনো মানে নেই। As wind in dry grass or rats feet over the broken glass. অ্যালিউশন দিচ্ছে কি? As wind in dry grass, এরকম ভাবে উইন্ড বয়ে যায় ড্রাই গ্রাসের মধ্যে দিয়ে, যখন হাওয়া বয়ে যায় ঘাসের মধ্যে দিয়ে শব্দ করে ফিস ফিস হিস হিস। কিন্তু এনি কাইন্ড অফ
sound is not language. Any kind of sound is not communication, and hence the sound of the rattling sound of the rat in the broken glass. যদি একটা rat broken গ্লাসের ভেঙে যাওয়া গ্লাসের উপর দিয়ে যদি হেঁটে চলে যায়, বিভিন্ন ধরনের সাউন্ড হবে, সে সাউন্ডটা কোনো মানে প্রডিউস করবে না। একই রকম ভাবে যদি গ্রাসের মধ্যে দিয়ে হাওয়া চলে যায়, কোনো ল্যাঙ্গুয়েজ কমিউনিকেটেড হবে না। আমাদেরও তাই। in our dry cellar. Cellar মানে কি? What is the meaning of cell and cellar? Anyone? Cellar is basically একটা এরিয়া বিল্ডিং এর যার মধ্যে গ্রাউন্ড লেভেলে যেখানে বিভিন্ন ধরনের অ্যালকোহলিক ওয়াইন বা কোল এই ধরনের জিনিসপত্র ইউজ করা হয় রাখার জন্য। এই যে সেলার, বিদেশে সেলার বলে একটা জায়গা থাকে যেখানে মানে মাটির তলায় আন্ডারগ্রাউন্ডে গরম থাকে, সেখানে এই ওদের তো ওয়াইনের প্রয়োজন পড়ে, তো এই জিনিসগুলো এখানে স্টোর করা হয়। সো ড্রাই সেলার মানে তাদের যে নিজস্ব থাকার জায়গা, কারা হলোমেনদের থাকার জায়গা। সো হোয়ার দ্য হলোমেন লিভ, দেয়ার ড্রাই সেলার। আন্ডারগ্রাউন্ডের তলায় ছোট্ট ছোট্ট সেল আছে, অর্থাৎ প্রত্যেকেই তারা বন্দি। তারা কি আসল বন্দি? না, তারা তাদের নিজেদের পাপ কাজের জন্য বন্দি। এই গাই ফক্সের মতো মানুষ যারা পার্লামেন্ট পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, এই জোসেফ কনরাডের মিস্টার ক্রুজের মতো মানুষ যারা হাজার হাজার কঙ্গোর ব্ল্যাক আফ্রিকান স্লেভদেরকে এক্সপ্লয়েট করেছে, তাদের মতো মানুষদের কথা বলছে। তাদের কথা হলো তারা স্টাফড, তারা সারা জীবন তাদের এই পাপ কাজের জন্য, ভুল কাজের জন্য they are imprisoned in their dry cellar. Who are these hollow men? They are shape without form. তাদের আকার রয়েছে, শেপ রয়েছে, কিন্তু উইদাউট ফর্ম, মানে তাদের ফর্মটা নেই। অর্থাৎ আমি যদি বলি যে এই হচ্ছে আমার দৈহিক স্ট্রাকচার, তো আমাকে তো আমার ন্যাচারালি একটা ফর্ম রয়েছে। ফর্ম মানে আমার ইন্টারনাল স্ট্রাকচার আছে। ইন্টারনাল অর্গান না থাকলে তো আমার শেপ থাকবে না। বলছে তাদের শেপ আছে কিন্তু ভেতরটা নেই। অর্থাৎ তুমি তাদের বর্ডার লাইন দেখতে পাবে, কিন্তু ইউ উইল নট সি দেয়ার ইন্টারনাল স্ট্রাকচারস। এটা কি অদ্ভুত ব্যাপার! কিন্তু এই মানুষরাই এরকম অদ্ভুত। এলিয়েট বলছেন শেপ উইদাউট ফর্ম। কোয়েশ্চেন করতে পারে 2 নম্বরে বা 5 নম্বরে, শেড উইদাউট কালার। ট্রান্সপারেন্ট, ভূতের মতো শেড রয়েছে, ছায়া পড়ে, কিন্তু কোনো কালার নেই গায়ের। প্যারালাইজড ফোর্স, কোনো দেহের মধ্যে শক্তি নেই। জেস্টার, অঙ্গভঙ্গি করে, উইদাউট মোশন, কিন্তু কোনো দোলাচল হয় না। তাহলে একটা অদ্ভুত প্রকৃতির মানুষ। শেপ উইদাউট ফর্ম, শেড উইদাউট কালার, প্যারালাইজড ফোর্স, জেস্টার উইদাউট মোশন। অর্থাৎ এই হলোমেনেরা তাদের কোনো নিজস্ব ক্ষমতা নেই। এখানে these men are bodies without definition, shadows without color, frozen strength, action without movement. কোনো মুভমেন্ট না করে তাদের অ্যাকশন হয়। ফলে এই ধরনের মানুষের কথা এখানে হলোমেনে বোঝাতে চেয়েছে টি.এস. এলিয়ট। বলছেন those who have crossed with direct eyes to death's other kingdom. Those who have crossed with direct eyes to death's other kingdom, ডেথের অন্য কিংডম, অন্য রাজত্বে যারা ক্রস করেছে থেকে তারা মৃত্যু দেখেছে। those who have seen death in their eyes, মৃত্যু পৃথিবীতে কটা লোক দেখেছে? what is death? death কাকে বলে? death is the termination of all kind of biological functions inside the body. Terminations of all biological functions inside the body is called death. আমি যদি মৃত্যু দেখি, আমি কি মৃত্যুর কথা বলতে পারবো? আমাদের মধ্যে কেউই মৃত্যুর অভিজ্ঞতা কারোরই হয়নি, কারণ মৃত্যু একটা অসম্ভব অভিজ্ঞতা। কিন্তু এই মানুষের, এই হলোমেনরা, they have reached the hell, so they have seen death through their direct eyes. মৃত্যুকে নিজেদের চোখ দিয়ে দেখেছে। ডেথের অন্য কিংডম, আদার কিংডম, অন্য রাজত্ব। আমাদেরকে মনে রেখো, রিমেম্বার আস ইফ অ্যাট অল নট অ্যাজ লস্ট ভায়োলেন্ট সোল। আমরা কিন্তু লস্ট ভায়োলেন্ট সোল নই। লস্ট ভায়োলেন্ট সোল হিসেবে মনে রেখো না, মনে রেখো অনলি অ্যাজ দ্য হলো ম্যান, অনলি অ্যাজ দ্য স্টাফড ম্যান। কেন এই কথাটা বলছে? অর্থাৎ আমরা যাই কাজ করে থাকি না কেন, আমরা নিজেদের কথায় করিনি, আমাদের কোনো নিজস্ব ডিসিশন নেই। আমরা অন্যের কথায় পরিচালিত হয়ে করেছি।
আমরা লস্ট ভায়োলেন্ট সোল নই। ভায়োলেন্ট সোলে তবু নিজেদের ডিসিশনের কথা বলা হয়। আমি বিনয়, বাদল বা দীনেশ ব্রিটিশ অফিসারকে খুন করেছি, আমি নিজের ডিসিশনে খুন করেছি, কিন্তু আমি একজন টেররিস্ট অর্গানাইজেশনের মেম্বার, আমি আফজল গুরু বা আমি কাসফ, আমি উড়িয়ে দিতে চেয়েছি বম্বের কোনো একটা বিরাট বড় রেলওয়ে স্টেশন। এখানে আমি কিন্তু একা নই, আমার পিছনে একটা এন্টায়ার টেররিস্ট অর্গানাইজেশনের মদত রয়েছে। এবং এখানে গাই ফক্সকে বলা হয় প্রথম টেররিস্ট প্রায়, কারণ তিনি প্রথম পার্লামেন্টকে ওনাতে কে ছিলেন? মিস্টার ক্রুজ। এদের পেছনে গোটা ইউরোপিয়ান সিভিলাইজেশন মিস্টার ক্রুজের পেছনে আছে, কারণ ইউরোপিয়ানরা চিরকালই প্লান্ডার করতে শিখিয়েছে, এক্সপ্লয়েট করতে শিখিয়েছে। কলোনিয়ালিজম ইজ ইনভেন্টেড বাই দ্য ইউরোপিয়ানস, তারাই ইনভেন্ট করেছে যে এদেরকে কলোনাইজ করো, ইন্ডিয়ানদের কলোনাইজ করো, ব্ল্যাক পিপলদের কলোনাইজ করো। ফলে হলোমেনরা শুধুমাত্র লস্ট ভায়োলেন্স সোল নয়, দে আর স্টাফড মেন, তাদের ভেতরে কিছু নেই। চারপাশের মানুষ যা বলেছে তারা তাই শুনেছে। Remember not only as the hollow men, the stuffed men. Remember not as the lost violent soul, but only as the hollow men. শুধুমাত্র ভেতর ফাঁপা মানুষ হিসেবে আমাদের মনে রেখো। We are shape without form, shade without color, paralyzed force, gesture without motion. মনে থাকবে? So first যে paragraph, this first paragraph is entirely about these hollow people. আমি অলরেডি বলেছি গাই ফক্স এবং গান পাউডার প্লট। গান পাউডার প্লট মানে যেখানে যার কথা বলছিলাম, এই পার্লামেন্টের মধ্যে প্রচুর পরিমাণে গান পাউডার বা তোমার কি বলে যেটা বুলেটের মধ্যে থাকে, সেই গান পাউডার এনে একটা জায়গায় রেখেছিল এবং সেটা দিয়েই পার্লামেন্টটাকে আগুন দিয়ে উড়িয়ে দিতে চেয়েছিল। সো তোমরা একটু মঞ্জু জৈনের বইটা আমি তোমাদের অলরেডি দিয়েছি স্ক্যান করা, একবার দেখবে। এখানে কিন্তু প্রত্যেকটা লাইনে মিস্টার ক্রুজ, গাই ফক্স এদের অ্যালিউশন গুলোকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করার চেষ্টা করেছে। ক্লিয়ার? ফলে এই প্রত্যেকটা লাইন, এই যে লাইন নাম্বার 33-তে এখনো আসিনি, তো লাইন নাম্বার এই 10 বা 12-এর মধ্যে মোটামুটি রয়েছি, তো এই লাইনগুলো একটু ভালো করে দেখে নেবে। সো বলো, ফার্স্ট সেকশন, 4টে সেকশন আছে, ফার্স্ট সেকশন নিয়ে কোনো প্রশ্ন আছে? বলো, ফার্স্ট সেকশন নিয়ে এনি কোয়েশ্চেন? কারুর মনে কোনো প্রশ্ন আছে? না স্যার। সবাই মোটামুটি বুঝতে পেরেছে এলিয়টের হলোম্যানের ফার্স্ট সেকশন? বেশ, we are moving into the second section of the hollow men. একটু টেক্সটটাকে ফলো করো, তারই হবে। আর যা পড়াবো একটু বাড়িতে পড়ে নেবে, আর এখন থেকে একটু আস্তে আস্তে পড়াশোনা শুরু করতে হবে, কারণ মাথায় রেখো পরপর 2টো সেমিস্টারের পরীক্ষা, এবার সামলাতে হবে, যেভাবেই হোক না কেন সামলাতে হবে। ওপেন বুকই হোক না কেন, এমনি হোক না কেন, সামলাতে হবে, ঠিক আছে? ফলে একটু হলো এবার আস্তে আস্তে জিনিসপত্রগুলো বোঝাতে হবে। বেশ, সেকশন 3-তে চলে আসছি। দিস ইজ দ্য ডেডল্যান্ড, সরি সেকশন 2টা, 3টা ভুল করলাম। সেকশন 2, আইজ আই ডেয়ার নট মিট ইন ড্রিমস। স্বপ্নের মধ্যে আইজ আই ডেয়ার নট মিট ইন ড্রিমস, আমি কেন সেই চোখগুলোকে দেখবো না স্বপ্নের মধ্যে? ইন ডেথস ড্রিম কিংডম প্লিজ ডু নট অ্যাপিয়ার। ডেথের যে ড্রিম কিংডম, মৃত্যুর পরের যে জগৎ, সেখানে চোখ আসে না। চোখ মানে কি? এখানে হিউম্যান আইজ মানে চোখ দিয়ে আমরা কি করি? দেখি। দেখি মানে আমরা রিয়েলাইজ করি, কি দেখি? আমরা বুঝি কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা ঠিক কোনটা ভুল, রং কোনটা রাইট। সো এই যে ডেথের আদার কিংডম যেটা হেল, সেখানে আমরা চোখ দেখতে পাই না। আইজ আর নট হিয়ার। রাস্কিন বন্ডের একটা বিখ্যাত শর্ট স্টোরি আছে, আইজ আর নট হিয়ার বলে, এটা এখান থেকে নেওয়া, এলিয়টের বিখ্যাত পোয়েম থেকে অ্যালিউশনে নেওয়া। সো এখানে এলিয়ট বলতে গেছেন এই যে হেল, এখানে যারা বাসিন্দা, এই হেলের যারা those who are dwellers of this hell are without eyes, তারা চোখে দেখতে পারে না, মানে তাদের কোনো বিবেক নেই। those who do not have conscience, কোনো বিবেক নেই, they dwell on death's dream kingdom.
There the eyes are, sunlight on a broken column. There is a tree swinging, and voices are in the wind singing, more distant and more solemn than a fading star. অসাধারণ কবিতা, কবিতার ল্যাঙ্গুয়েজ অন্যরকম। These do not appear, এখানে আসে না। There the eyes are, এখানে চোখগুলো আসে না, বলছে ওই যে ওইখানে চোখগুলো। কোনখানে চোখগুলো? সানলাইট অন এ ব্রোকেন কলাম, এটা নিয়ে একটা বিখ্যাত উপন্যাস আছে এই নামে, সানলাইট অন এ ব্রোকেন কলাম। কার লেখা উপন্যাস? সানলাইট অন এ ব্রোকেন কলাম কার লেখা উপন্যাস? আতায়া হোসেনের বিখ্যাত উপন্যাস সানলাইট অন এ ব্রোকেন কলাম। এলিয়টের এই কবিতা থেকে নেওয়া হয়েছে। হলোম্যান থেকে এত লোকজন এত জিনিস নিয়েছে, নিয়ে আর একটা বই লিখে ফেলেছে। সো দেয়ার ইজ এ ট্রি সুইঙ্গিং, ওখানে দেখতে পাচ্ছি একটা গাছ দুলছে। অ্যান্ড ভয়েসেস আর, এবং ভয়েস গুলো দুলছে। ইন দ্য উইন্ড সিঙ্গিং, যেন বাতাস গান গাইছে। মোর ডিস্টেন্ট, মোর সোলেম, আরো শান্ত লাগছে, অনেক দূর থেকে যেন গানটা আসছে। দেন ফেডিং স্টার, একটা নক্ষত্র যেমন মুছে যায়, যেমন তারা ঝরে পড়ে ধূমকেতু হয়ে, সেরকম ভাবে দূর থেকে যেন মনে হচ্ছে বাতাসেরা গান গাইছে। মানেটা কি পরে আসছে? Let me no nearer in death's dream kingdom, আমাকে আমার ডেথের এই ড্রিম কিংডমে আমি যেন কাছাকাছি না যাই, আমি যেন এই আন্ডারওয়ার্ল্ডে পৌঁছে না যাই। Let me also wear such deliberate disguises, এই আন্ডারগ্রাউন্ডে এই আন্ডারওয়ার্ল্ডে পৌঁছতে গেলে আমাকে ডিসগাইজ নিতে হবে, আমাকে ছদ্মবেশ নিতে হবে। কি ছদ্মবেশ? র্যাটস কোট, র্যাট যেরকম কোট পরে, র্যাটের গায়ের ছাল। ক্রো স্কিন, ক্রোয়ের গায়ের ছাল। ক্রসড স্টেভস ইন এ ফিল্ড। হোয়াট ইজ স্টেভস? Stave is a narrow length of wood with a slightly beveled edge to form the side of the barrel. Barrel মানে হচ্ছে স্টেভস, এই যে এটা হচ্ছে বেসিক্যালি ব্যারেল। তো এই 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 ব্যারেলের মধ্যে দিয়ে যে যাওয়ার অংশটা তাকে ক্রস স্টেভ বলা হয়, ঠিক আছে? আবার মিউজিকের একটা অংশকেও বলা হয় স্টেভ। এই যে মিউজিকের যে সাইন, এই যে সেট অফ parallel lines on one or between any adjacent two which is a note, a musical note কেও পিচের মধ্যেও তাকে অনেক সময় বলা হয় হচ্ছে স্টেভ। সো এখানে প্রথমটা কি বলা হচ্ছে? ক্রস স্টেভ, মানে পিপের মধ্যে যে ব্যারেল তাকে বলা হচ্ছে ইন এ ফিল্ড, বিহেভিং অ্যাজ দ্য উইন্ড বিহেভস, নো নিয়ার, যেরকম যেরকম বাতাস বিহেভ করে। বাতাস কিরকম বিহেভ করে? বাতাসের তো একটা দিক নেই, এদিক ওদিক দিয়ে বাতাস যায়, বাতাসের তো একটা জায়গা হয় না। এভাবে বাতাস বিহেভ করে, আমিও সেরকম ভাবে বিহেভ করি। আমার গলা নো নিয়ারার, কাছে পৌঁছতে পারি না, এদিক ওদিক চলে যাই। নট দ্যাট ফাইনাল মিটিং ইন দ্য টুয়াইলাইট কিংডম। এখানে টুয়াইলাইট কিংডম বলতে ডেথস কিংডমকে বোঝা যাচ্ছে, মৃত্যু উপত্যকা। ডেথস কিংডম, মৃত্যুর রাজ্য। ফাইনাল মিটিং প্লেস, যেখানে এইসব পাপ কাজ করা মানুষেরা, ভুল কাজ করা মানুষেরা, এই মিস্টার ক্রুজের মতো মানুষেরা একে অপরের সঙ্গে দেখা করবে। তাদের ভয়েসেস গুলো একে অপরের কাছে পৌঁছচ্ছে না, তারা এত খারাপ কাজ করে এসছে আগের জীবনে, আর তারা প্রপারলি কমিউনিকেট করতে পারছে না। সো আমরা যদি এখানে একটা সামারি করার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো, দ্য স্পিকার সিজ আইজ ইন হিজ ড্রিমস বাট রিফিউজেস টু লুক ব্যাক অ্যাট দেম, সেই চোখের দিকে লেখক তাকাচ্ছেন না। ইন ডেথস ড্রিম কিংডম এই চোখগুলো নেই এই ডেথের ড্রিম কিংডমে, কারণ চোখ মানেই আমি আগেই বলেছি কনসিয়েন্স। মানুষের চোখের দিকে তাকাতে চাইছেন না এই যে ডেথস ড্রিম কিংডমের বাসিন্দারা। The eyes the speaker sees are like the sunshine on a broken column. ব্রোকেন কলামের মধ্যে সানশাইন, অর্থাৎ কনফিডেন্সের কথা বলছে। এরকম সানশাইন পরে ভেঙে যাওয়া বাড়ির মধ্যে যে খারাপ জিনিসগুলোকে দেখিয়ে দেয়। সানশাইন পড়লে তো সব খারাপ জিনিসই দেখা যায়। রৌদ্রোজ্জ্বল পৃথিবীতে তো আমরা সব দেখতে পাই, রাত্রেবেলা দেখতে পাই না। সেই জন্য আমাদের চোখের প্রয়োজন হয়, আলোর প্রয়োজন হয়। তো এই আলোহীন অন্ধকার জগতের বাসিন্দারা হচ্ছে এই হলোমেনরা। তারা আলো চায় না, তারা কোনো ধরনের আলো চায় না। দে হেট লাইট।
এবং স্পিকাররাও এই ডেথস ড্রিম কিংডমে এগোতে চায় না সামনের দিকে। হি অলসো ওয়ান্টস টু ওয়্যার ইলাবোরেট ডিসগাইজেস, তারা নিজেদেরকে ডিসগাইজ করতে চায়, কনসিল করতে চায়। দ্য স্কিন অফ আ র্যাট অর এ ক্রো দিয়ে নিজেদেরকে কনসিল করে রাখতে চায়, অ্যাজ ইফ স্টিক্স ক্রসড ইন আ ফিল্ড, টুইস্টিং অ্যান্ড টার্নিং লাইক দ্য উইন্ড, উইন্ডের মতো এদিক ওদিক গলা তাদের বেরিয়ে যাচ্ছে। The speaker doesn't want to be any closer, not even when having that final meeting in the shadowy world of death. Shadowy world of death, যখন খারাপ যারা কাজ করেছে তারা একে অপরকে মিট করছে, সেখানে লেখক, যেখানে এখানকার যে স্পিকার, তিনি কাছাকাছিও যেতে চান না। সো এই হচ্ছে এই পার্টিকুলার যে লাইনগুলো তার বেসিক সিগনিফিকেন্স। মাথায় রাখতে হবে এই লাইনগুলোর মধ্যে একটা there is a tone of and note of guilt and self contempt, নিজেদেরকে ঘৃণা করার ব্যাপার আছে। যে গিল্ট, আমরা যে পাপ কাজ করেছি সেই পাপ কাজের যে এক্সপ্রেশন কনফেশনের থ্রু দি গিল্ট, তার এখানে এলিমেন্ট রয়েছে। সিন্স the disguises that the speaker would assume are dehumanizing and emphasize his hollowness, কারণ স্পিকারও এখানে, স্পিকার মানে হলোমেনরা যে কথাগুলো এখানে বলছে তারা তাদের ডিহিউম্যানাইজিং নেচার, অমনুষ্যতর নেচার এবং তাদের যে হলোনেস, যে ফাঁপা ভাব, সেটা এক্সপ্রেস করছে এখানে। The self-contempt verging on despair is heightened by the use of the alliteration and by the heavy rhythm of the spondi. Spondi হচ্ছে একটা স্পেসিফিক ইউজ অফ মেট্রিক্যাল লাইন, তার যে হেভি ইউজ, তার থ্রু দিয়ে, সেই অ্যালিটারেশনের থ্রু দিয়ে, সেই হেভি রিদিমের থ্রু দিয়ে এখানে এই সেলফ কন্টেম্পট, ডেসপেয়ার, ডেসপেয়ার মানে ব্যর্থতা, হেরে যাওয়া মানুষের ডিসঅ্যাপয়েন্টমেন্টের এক্সপ্রেশন, এগুলো এখানে এক্সপ্রেস করার চেষ্টা করছেন লেখক এবং যে স্পিকার অফ দিস পার্টিকুলার স্পিকার্স অফ দিস পার্টিকুলার পোয়েম। সো হেরে যাওয়া মানুষের, আন্ডারওয়ার্ল্ডের যারা বাসিন্দা, তাদের নিয়েই এই কবিতার সেকেন্ড সেকশন। যারা ডিসগাইজ নিয়ে এই লাইনগুলো বলছে, তারা চায় না আইজকে, চোখ দিয়ে দেখতে চায় না, চায় না কনসিয়েন্সকে, চায় লুকিয়ে থাকতে আলোর পিছনে অন্ধকারে। সেকেন্ড সেকশন ক্লিয়ার? বলো। হ্যাঁ স্যার। বেশ, থার্ড সেকশন শেষ করে দিচ্ছি আজকে, কালকে ফোর্থ আর ফিফথ করে দেবো। না স্যার, না স্যার, না স্যার। এই থার্ড সেকশন শেষ করতে হবে স্পিডে, তাড়াতাড়ি শেষ করতে হবে, বেশিক্ষণ লাগবে না, জাস্ট 10 minutes। ওকে, থার্ড সেকশন। দিস ইজ দ্য ডেড ল্যান্ড, বিখ্যাত লাইন, প্রচুর জায়গায় কোট করতে পারো, পরীক্ষার কোয়েশ্চেন অবশ্যই আসতে পারে। ডেড ল্যান্ড মানে হেলের ল্যান্ড। দিস ইজ দ্য ডেড ল্যান্ড, দিস ইজ দ্য ক্যাকটাস ল্যান্ড। ক্যাকটাস কোথায় হয়? মরুভূমিতে হয়, ব্যারেন ল্যান্ডে হয়, অনুর্বর জমিতে, যেখানে কিছু জন্মায় না। সো দিস ইজ দ্য ডেড ল্যান্ড, একটা মৃত জায়গা। দিস ইজ দ্য ক্যাকটাস ল্যান্ড, এটা ওই কাঁটা বের হওয়া ক্যাকটাসের ভূমি, যেখানে অন্য কোনো রিভাইটালাইজিং জিনিস হতে পারে না, কোনো কৃষিকার্য হতে পারে না। দিস ইজ দ্য ক্যাকটাস ল্যান্ড। Here the stone images are raised, here they receive the supplication of a dead man's hand. So here the stone statues are erected, stone images are erected. Stone statue কোথায় ইরেক্ট করা হয়? দেখবি ইংল্যান্ডের বিখ্যাত জায়গায় স্টোন হেঞ্জ বলে, মৃত্যুর পরে স্টোন স্ট্যাচু ইরেক্ট করা হয়। তো এই পৃথিবী হচ্ছে মৃত্যুর পৃথিবী। and the dead bow down before them, এবং এই স্ট্যাচু যাদের তৈরি করা হয় তারা অনেকাংশে অনেক খারাপ মানুষ হয়। তো এই স্টোন স্ট্যাচুর বাইরে, তার সামনে, দে রিসিভ দ্য সাপ্লিকেশন অফ আ ডেড ম্যানস হ্যান্ড। সাপ্লিকেশন মানে সাপ্লিকেট করছে, বাও ডাউন করছে। অন্য মৃত মানুষেরা, অন্য মৃত যারা মানুষ হয়ে, যারা স্টোন ইমেজ করে হয়ে গেছে, মৃত মানুষ মানে পৃথিবীর মানুষের কথা বলছে, তাদেরকে প্রেজ করে, কিন্তু আসলে মানুষ মাত্রই খারাপ। Stone images are raised, here they receive the supplication of a dead man's hand. যে মানুষই যে কাজ করুক না কেন, কোনো না কোনো খারাপ কাজ সে করেছে। ফলে এলিয়েট বলেছেন তাদের নামে স্টোন ইমেজেস রেজ করা হয়, অর্থাৎ যাদের স্ট্যাচু তৈরি করা হয় তাদেরও অনেকেরই ভিতরে রয়েছে নানা ধরনের পাপ কাজ। The supplication of a dead man's hand under the twinkle of a fading star, under the twinkle of a fading star, as if the dead men bow down before them under the light of a dying star. যেন সেই সময় কোনো ধূমকেতুর পতন ঘটলো,
ধূমকেতুর পতন কখন ঘটে? বলা হয় যে যখন কোনো একটা মানুষ কোনো উইশ ফুলফিলমেন্টের জন্য ধূমকেতুর পতন হয়। তাহলে মানুষের যে চাহিদা, মানুষের যে ডিজায়ার, তার কথা এখানে বলেছে আন্ডার দ্য টুইঙ্কল অফ ফেডিং স্টার। মানুষের ডিজায়ার কি? টু বিকাম ফেমাস আফটার ডেথ। এই যে স্টোন ইমেজেস, মৃত্যুর পরে বিখ্যাত হওয়ার চেষ্টা। আমরাই মানুষকে বিখ্যাত করি, আমরাই বলি, আমরাই মানুষকে মেসায়া বানাই, যে এর মতো ভালো মানুষ হয় না, স্ট্যাচু করে দিই। ঠিক আছে? সো বলছে এই পৃথিবী, এই জগৎটা ডেড ল্যান্ড, ক্যাকটাস ল্যান্ড, কারণ এখানে মৃত্যুকে নিয়ে রাজনীতি করা হয়। Here we play politics of death. মৃত্যুর পরে আমরা মানুষকে শ্রেষ্ঠ বানাই। And here they receive the supplication of a dead man's hand. Dead man যে bow down, তারা এখানে রিসিভ করে স্টোন ইমেজ গুলো, স্টোন স্ট্যাচু গুলো। Under the twinkle of a fading star. Fading star signifies human desire, মানুষের ইচ্ছে। ধূমকেতুর মতো। Is it like this in death's other kingdom, waking alone? এই ডেথের আদার কিংডমে ঘুম থেকে হঠাৎ করে উঠে হাঁটতে হাঁটতে, at the hour when we are trembling with tenderness, সেই সময় যখন আমরা খুবই নরম থাকি, trembling with tenderness, যেন কাঁপছি টেন্ডারনেসে। Lips that would kiss form prayers to broken stone, সেই সমস্ত ঠোঁট যে চুমু খায়, তারা প্রেয়ারও বলে। মানে যে ঠোঁট মানুষকে ভালোবাসে, সেই ঠোঁট তো মানুষের জন্য প্রার্থনাও করে। কাদের জন্য প্রার্থনা? টু ব্রোকেন স্টোন, ভাঙা পাথর। অর্থাৎ ব্রোকেন স্টোন বলতে কেন কি বোঝাতে হয়েছে? কেন বলছে মৃত্যুর পরে যে স্ট্রাকচার তৈরি করা হয়, সেটা স্ট্যাচু হোক, আবার খ্রিস্টানদের আমরা জানি যে ফিউনারালের পরে একটা 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 সিমেন্টেড স্ট্রাকচার তৈরি করে দেওয়া হয়, স্টোন স্ট্রাকচার করে দেওয়া হয়, টুম স্টোন ক্রিয়েট করা হয়। তো সেখানেও প্রার্থনা করে। সো এই যে অ্যাট দ্য আওয়ার হোয়েন উই আর ট্রেম্বলিং উইথ টেন্ডারনেস, এর একটা ভালনারেবল পিরিয়ডকে বোঝানো হয়েছে, যেখানে মানুষ ভয় পায়। কিসের ভয়? মৃত্যুর ভয়। কিসের সামনে দাঁড়িয়ে ভয়টা খায়? অন্য মানুষের মৃত্যু শয্যা, মারা গেছে, তার টুম স্টোনের সামনে দাঁড়িয়ে ভয়। মানে যে মানুষ কোনোদিন মৃত্যুকে দেখেনি, মৃত্যুর জন্য যে ভয়, যে মৃত্যুর পরে ওই পৃথিবীতে আমাদেরকে যেতে হবে, এখানে তার কথা বলা হয়েছে। Is it like this in death's other kingdom, waking alone at the hour when we are trembling with tenderness, যখন আমরা ভয় পাই যে আমাদেরও মৃত্যু হবে। Lips that would kiss, যে ঠোঁট চুমুও খায়, মানুষকে ভালোবাসে, form prayers to broken stone, তারা কিন্তু এই ব্রোকেন স্টোনের জন্য প্রেয়ারও করে। So when the hollow men are waking alone and filled with love, instead of kissing someone to say the prayers to the broken stone statue, কাউকে আদর করার থেকে তারা ধরে নেয় যে প্রেয়ার বলাটা হয়তো বেটার হবে। সেজন্য মানুষ এই যে মানে রিচুয়ালস বিভিন্ন ধরনের মৃত্যুর আগে বা পরে, তাতে নিজেদেরকে জীবন নির্বাহ করে। সো এই হচ্ছে থার্ড সেকশন, মৃত্যুকে নিয়ে কবিতা। মৃত্যুর পরে যে সমস্ত হলো স্টাফড মেন, যেটা ভুল কাজ করেছে, তাদের নিয়ে কবিতা। বলো, থার্ড সেকশন আজকে শেষ করলাম। এনি কোয়েশ্চেন্স? Any questions? কোনো প্রশ্ন নেই? বেশ, তাহলে এক সেকেন্ড দাঁড়াও। তাহলে এখানে আমি মোটামুটি আমাদের ক্লাসের রেকর্ডটা স্টপ